আপনি যখন ওকে ছেড়ে দেন যে তুমি মুক্ত হও, মুক্ত সাংবাদিকতা করো, ও পারবে না, ফর গডস সেক, বিলিভ মি। গত কয়েক বছরে বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়াটা একটা ক্যান্সারের মতো হয়েছে। আপনার বয়স শেষ হওয়া পর্যন্ত আপনি বিসিএস পরীক্ষা দেওয়া বন্ধ করবেন। আমাদের মধ্যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হতে হবে, বা সেটা কিভাবে হতে হবে, এই চিন্তা মেজর জায়গাগুলোতে ছিল না। চাঁদা আছে, ঘুষ আছে। একটা দলের প্রধান অন্যতম নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এক ব্যবসায়ী বরাত দিয়ে সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ, এখন দিতে হয় 5 লাখ। তার মানে এই অভ্যুত্থানের পরে যদি এইরকম পরিস্থিতি কেন তৈরি হবে, আর তৈরি হয়েছে বলে কেন তৈরি হয়েছে বলে মনে করেন? আমি আসছি, রনি যেটা বললেন সেটার সাথে একটা জিনিস একটু যোগ করি। সেটা হলো, মানে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই শক্তিগুলো এইভাবে ভাববে, আই রিপিট, এইভাবে ভাববে, এই এক্সপেকটেশনটাও ঠিক না। আমি শুরুর অংশে যে কথাটা বলেছিলাম, ও কেন এসেছিল আসলে, ও খুবই টিপিক্যাল একটা পচে যাওয়া সমাজের একজন প্রতিনিধি। আমি এদের কথা শুধু বলছি না, গত কয়েক বছরে বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়াটা একটা ক্যান্সারের মতো হয়েছে। আপনার বয়স শেষ হওয়া পর্যন্ত আপনি বিসিএস পরীক্ষা দেওয়া বন্ধ করবেন না। বিসিএস পরীক্ষা দিয়েছে, মানে আমরা তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে লাইন দিয়ে শুধু বিসিএস প্রস্তুতি নিয়েছে। তাদের ফার্স্ট ইয়ার থেকে প্রচুর স্টুডেন্ট যারা একটু দুর্বল সাবজেক্টে পড়ে, তারা অন্য কিছু পড়ে না, বিসিএস পড়ে। কি আছে এর মধ্যে? আপনি কেন এত ক্রেজি? ভালো চাকরি আছে, ধরুন আমি নাম বলছি, বাংলাদেশ ব্যাংকের এডি, খুবই ভালো চাকরি। ওই চাকরি ছেড়ে চাকরির মধ্যে থেকে ক্রমাগত বিসিএস দিচ্ছে, আবার বিসিএস এ থেকে ক্রমাগত পরীক্ষা দিচ্ছেন প্রশাসন পুলিশ হওয়ার জন্য। দ্যাটস মোর দেন এনাফ টু সে অ্যাবাউট দিস ইয়াং পিপল। আই এম সরি এভাবে বলার জন্য, আমি ওদেরকে ওভার এস্টিমেট করি না একেবারেই। বিএনপির সবচেয়ে বড় ভিকটিম তো বিএনপি, আনডাউটেডলি, শেখ হাসিনার অত্যাচারের ক্ষেত্রে। কিন্তু তার চাওয়া কি ছিল? এই যে আজকে চাঁদাবাজির অভিযোগ আসছে বিএনপির অনেকের বিরুদ্ধে, এরা বছরের পর বছর লড়াই করেছে, এবং এদের মধ্যে এটা অনেকের মধ্যে এই স্বপ্ন ছিল তার দল যদি ক্ষমতায় আসে তখন সে চাঁদাবাজিটা করতে পারবে। তখন আওয়ামী লীগ করছিল। আমরা পছন্দ করি বা না করি, আমাদের পলিটিক্যাল সিস্টেম সোফার এরকমই। আপনাকে প্রচুর কর্মী বাহিনী পুষতে হয়, এদের বিরাট একটা অংশ ফুল টাইম কাজ করতে হয়, ও তাহলে কি করবে? সেই সিস্টেমটা এইভাবে হয়েছে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, আমি কথা শুনতে খারাপ লাগবে বলে ফেলি, মানে আমরা এগুলো মেনেও নিয়েছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল, এগুলোকে এমন একটা লেভেলে তিনি নিয়ে গেছেন যেটা আর আমরা নিতে পারছিলাম না। আমাদের একজন সরকারি চাকরি করে একজন সচিব 30-40 কোটি টাকা বছর শেষে থাকবে তার, এটা আমাদের সোশ্যাল সেটেলমেন্টও হয়ে গেছিলো। এবং আমাদের, আবারও বলছি, সমাজ, আমাদের পিতামাতারাও চাইতেন তাদের সন্তান এই জায়গায় যাক। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার বরাতে তার পিয়ন 400 কোটি টাকা কামায়, থানার একটা ওসি কয়েকশো কোটি টাকা কামাচ্ছে। এটা আমাদের সমস্যা হতে শুরু করলো, আমরা এটা আর নিতে পারিনি। এটা হয়তো আরও থাকতে থাকতে এটাও হয়তো সহজীকরণ হয়েছে। তো তাহলে যে কথাটা বলছিলাম, আমরা পারছি না কারণ আমাদের প্রত্যেকের ডাইভার্স চিন্তা ছিল, এবং একটা স্পন্টেনিয়াস কালেকটিভ লিডারশিপের যেমন সুবিধা আছে, সুবিধা হলো আপনি কাউকে ধরে আর বন্ধ করতে পারেন। আপনি 6 জনকে ধরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এটা কোথাও না কোথাও থেকে এটা আবার ক্লিক করেছে, কারণ জনগণ আসলে শেখ হাসিনার পতন চেয়েছে। অনেকে 3 তারিখের কথা বলে, এনসিপি খুবই উদাহরণ দেয়, নাহিদ ইসলাম এক দফা ঘোষণায় বলেছেন শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমি একটা থট এক্সপেরিমেন্ট করতে বলি, ধরুন নাহিদ ইসলাম 3 তারিখে বলল শেখ হাসিনার পতন এবং আগামী 10 বছর সামরিক শাসন, জনগণ ঘরে ফিরে যেত 3 তারিখে? আমি মনে করি না। দ্যাট মিনস আমাদের মধ্যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হতে হবে, বা সেটা কিভাবে হতে হবে, এই চিন্তা মেজর জায়গাগুলোতে ছিল না। এবং আমি একটু আর্গু এটাও করব, যে সিস্টেমের মধ্যে আমরা দেখছি সেটা কেন এই জায়গায় গেল, আমি সেই জায়গায় আসবো, এটাও আসলে ইনএভিটেবলি আমাদের একটা সময় পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি প্রায় একটা কথা বলি, স্টেটের স্ট্রাকচার আপনি পাল্টাতে পারেন, স্টেটের আপনি ইনস্টিটিউটগুলোর আইনগতভাবে পরিবর্তন করতে পারেন, কিন্তু যে জিনিসটা কালচারে পরিণত হয়ে যায় একটা সোসাইটিতে, তার থেকে বেরিয়ে আসা কিন্তু ইজি না, কোনোভাবেই ইজি না। একটা উদাহরণ দিই, মানে কয়েকদিন আগে একটা টক শোতে জার্নালিস্টদের, আপনি নিজে এই সেক্টরে আছেন, জার্নালিস্টদের তাদের জার্নালিজম সম্পর্কে, যে এখন তো সরকারের এত চাপ নাই, তারপরও কি আমরা সেরকম জার্নালিজম পাচ্ছি কি না। তাই বলছি সরকারের চাপ নাই, কিন্তু মব টবের ভয় আছে, কিন্তু আমরা ধরে নিলাম মবের ভয় নেই। আকাশ ভাই খেয়াল করুন তো, শেখ হাসিনার এই সরকারের শুরুতে একজন ইয়াং জার্নালিস্ট পাশ করে বেরিয়ে জার্নালিস্ট হয়েছে অ্যারাউন্ড 25 বছর বয়সে, তার বয়স এখন 40। সে এই সিস্টেমের মধ্যে থেকে সে জার্নালিজম বলতে কি শিখেছে, তার গ্রুমিং কি হয়েছে,
এই গ্রুমিং নিয়ে আপনি যখন ওকে ছেড়ে দেন যে তুমি মুক্ত হও, মুক্ত সাংবাদিকতা করো, ও পারবে না, ফর গডস সেক, বিলিভ মি। মুক্ত কি জিনিস সেটাই তো সে জানে না, তার গ্রুমিং হয়েছে সাংবাদিকতা এরকম। একটা আমলা, যে ছেলেটা ম্যাজিস্ট্রেট হিসাবে জয়েন করেছে, সে এখন ডিসির পর্যায়ে চলে গেছে, যে এসপি, সে এখন এসপি হচ্ছে, ও জানে যে এসপি হচ্ছে, সে জানে হলো আমার কাজ হলো পেটাও তুমি মানুষকে। এখন নতুন সরকার আসলো, ওর ইনস্টিংক্ট কিন্তু ওরকম, আপনার কিছু করার নাই, ইট বিকেম এ কালচার। শেখ হাসিনার সময় রিপিটেডলি কথাটা বলতাম যে শেখ হাসিনা থাকার সবচেয়ে বড় ভয় আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই যে ফ্যাসিবাদ সম্পর্কে একটু বলে রাখি, আমি কিন্তু শেখ হাসিনাকে, এটা আমি বারবার বলি, সর্বোচ্চ 18 পর্যন্ত ফ্যাসিবাদী মনে করি। 18 থেকে শেখ হাসিনা একটু আটারলি একটা মাফিয়া রেজিম হয়েছে। ওর কোনো বয়ান টয়ান আর কিছু ছিল না, কোনো কিছু না, ও জাস্ট খুন করে ফেলবো তোমাকে, আমি মেরে ফেলবো, এই তো। আমি মনে করি টেক্সট বুক এক্সাম্পল অফ মাফিয়া রেজিম 18 থেকে। সেটা যাই হোক, ওই ধরনের ব্যবস্থা যখন থাকে ওটা ট্রিকল ডাউন করতে থাকে, ওটা সমাজের মধ্যে ঢুকে যায়, ব্যক্তির মধ্যে ঢুকে যায়। যখন ঢুকে যায়, থিংস আর নট দ্যাট ইজি অ্যাট দ্যাট মোমেন্ট। যে সমাজ মনে করে আমার সন্তান বিসিএস চাকরি গিয়ে রাতারাতি বাড়ি গাড়ি বানাবে, আপনি সেই সমাজে আমলাতন্ত্রকে, ঘুষকে ব্লেম করেন কিভাবে? ইউ ক্যানট ডু দ্যাট, এটা পারেন না, কারণ এটা এই জায়গায় চলে গেছে। এখন কেন এটা বাড়ছে আমি একটু বলি। এই সরকারের সময় এটা বাড়ছে এবং আমি বিশ্বাস করি যখন একটা নির্বাচিত সরকার আসবে, আমলাদের এই ইয়েটা একটু কমে আসবে। কারণ এই মুহূর্তে এই সরকারের তো আসলে কোনো বেইজ নাই। এই সরকার ক্ষমতায় আছে, সে ভেবেছিল ছাত্রদেরকে মাঠে রেখে টেকে, এবং ডক্টর ইউনূস ডিড ওভার এস্টিমেট যে স্টুডেন্টরা মনে বিরাট কিছু, স্টুডেন্টদের পেছনে যত লোক এসছে, শেখ হাসিনা পতনের সাথে সাথে প্রায় সবার মূল উদ্দেশ্য হয়ে গেছে, ও বাড়ি ফিরে চলে গেছে। সো রাস্তায় তেমন লোকজন নাই, এনসিপি অল্প কিছু, মাঝে মাঝে তাকে সাপোর্ট দেয় পেছন থেকে জামাত এবং কিছু ইসলামিস্ট। সো এখন যেহেতু আমলারা দেখেছে এই সরকারের আসলে কোনো শক্তি নাই, তখন আমলারা তাদের ইচ্ছে মতো এই কাজগুলো করছে। এটা বেড়েছে, এটা আমি আমার বন্ধুদের কাছ থেকেও শুনেছি। আবার একটা নির্বাচিত সরকার যার জেনুইন ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় আসে, আপনি দেখবেন এটা আবার কমে যাবে। এবং আমরা ক্রমাগত এই ধরনের নির্বাচিত সরকার, আমরা পরের স্টেপে আসে বলবো, ওটা করতে করতে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো হবে, কারণ সোসাইটিকে পাল্টাতে হবে।